এবারে আমরা রুই মাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক রক্ত সংবহন তন্ত্র সেটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমি যেটা বলি যে খেয়াল করো, একটা রক্ত সংবহন তন্ত্র আলোচনা করতে গেলে এর কিছু অংশ থাকে এবং সেটা মাছ বলো মানুষ বলো সবার ক্ষেত্রেই এক। যেমন রক্ত সংবহন তন্ত্রের প্রথমের যে প্রধান অংশ একটা যে হার্ট বা হৃৎপিণ্ড, মনে করি এটা একটা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থাকবে। সো হৃৎপিণ্ড, এবং আমরা জানি যে হৃৎপিণ্ড থেকে কে বের হয়? ধমনী বের হয়। তাহলে এই ধমনী প্রথমে বড় মহাধমনী বের হয়, সেটা তারপর ছোট মানে ধমনী হয়, সেটা আবার ছোট ধমনী হয়। তো এই টোটাল যতগুলো ধমনী আছে এদেরকে আমরা একত্রে কি বলবো? ধমনী তন্ত্র। এরপর সেটা কৈশিক জালিকা হয় এবং তারপর প্রথমে ছোট শিরা, তারপর শিরা এবং তারপর মহাশিরা হয়ে হৃৎপিণ্ডে আবার চলে আসে। এই যে সকল শিরা, এদেরকে একত্রে বলা হয় শিরাতন্ত্র। তাহলে দেখো, একটা হচ্ছে হৃৎপিণ্ড, 2 হচ্ছে ধমনীতন্ত্র, 3 হচ্ছে শিরাতন্ত্র, এবং আমরা রক্ত সংবহন তন্ত্র আলোচনা করেছি। তো ডেফিনেটলি এখানে রক্তও থাকবে। তাহলে 4 নাম্বার অংশ হচ্ছে রক্ত। কিন্তু এখানে রক্ত ছাড়াও কৌশিক নালীর কথাও বলা আছে, বাট কৌশিক নালী নিয়ে আমরা খুব একটা বেশি আলোচনা করি না, বইও দেওয়া নাই। আমরা বেসিক্যালি মনে রাখবো যে রক্ত সংবহনতন্ত্রের 4টি অংশ: নাম্বার 1 হৃৎপিণ্ড, নাম্বার 2 ধমনীতন্ত্র, নাম্বার 3 শিরাতন্ত্র, অ্যান্ড নাম্বার 4 রক্ত। তো চলো আমরা প্রথমে রক্ত নিয়ে আলোচনা করি। আগে মানুষের রক্তের কথা চিন্তা করি। মানুষের রক্ত লাল। মাছ নিশ্চয়ই তোমরা কেটেছো, এবং কি দেখা যায়? সাদা? নো, লাল। তাহলে রুই মাছের রক্ত লাল, তার মানে অবশ্যই এদের লোহিত রক্তকণিকা থাকছে, এ নিয়ে কোনো সন্দেহ নাই। তবে এদের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস আছে। দেখো, মানুষের লোহিত কণিকায় কিন্তু নিউক্লিয়াস নাই, এবং আমরা তো স্তন্যপায়ী, আর এরা তো হচ্ছে মাছ, অর্থাৎ অস্টিকথিস। তো জাস্ট এটা একটা ডিফারেন্স তোমরা মনে রাখো যে রুই মাছের রক্ত হচ্ছে লাল, তাই লোহিত কণিকা আছে, এবং এদের লোহিত কণিকায় নিউক্লিয়াস আছে গেল। এবং এদের শ্বেত কণিকা গুলো দেখতে অ্যামিবার মতো। আমরা আগেই বলেছি যে অয়েড মানে মতো, যাকে সংক্ষেপে বলা হয় অ্যামিবয়েড। খেয়াল করো, এখানে কিন্তু অণুচক্রিকা নাই। তাহলে দুটো কথা খুব ভালো করে মনে রাখতে হবে। এক, আমাদের সাথে ডিফারেন্স, আমাদের অণুচক্রিকা আছে কিন্তু রুই মাছের অণুচক্রিকা নাই। আমাদের লোহিত কণিকা নিউক্লিয়াস বিহীন, কিন্তু রুই মাছের লোহিত কণিকা নিউক্লিয়াস যুক্ত। এ দুটোই এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আসি রুই মাছের হৃৎপিণ্ড। তো খেয়াল করো, মানুষের হৃৎপিণ্ডের আবরণ কি? পেরিকার্ডিয়াম। কারণ পেরি মানে চারদিকে, কার্ডিয়া মানে হচ্ছে হৃৎপিণ্ড। তাহলে এটা যদি পেরিকার্ডিয়াম হয়, তাহলে এই আবরণের ভেতরেই তো হৃৎপিণ্ড আছে। এখন এই পেরিকার্ডিয়ামের ভেতরে যে এই ফাঁকা জায়গাটা দেখছো, এটা হচ্ছে গহ্বর। তাহলে যেহেতু গহ্বরটা পেরিকার্ডিয়াম দিয়ে আবৃত, তাহলে গহ্বরটাকে আমরা কি বলতে পারি? পেরিকার্ডিয়াল গহ্বর। তাহলে রুই মাছের হৃৎপিণ্ডর আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম, এবং যে গহ্বরে হৃৎপিণ্ডটা অবস্থান করে তাকে বলা হয় পেরিকার্ডিয়াল গহ্বর। আচ্ছা বলতো, মানুষের যে গহ্বরে হৃৎপিণ্ড অবস্থান করে তাকে কি বলা হয়? তার নামও তো পেরিকার্ডিয়াল গহ্বর হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু তাকে একটা আলাদা নামে ডাকা হয়, যার নাম মেডিয়েস্টিনাম। সেটা আবার ভাগ আছে অগ্র, মধ্য, পশ্চাৎ। এর মধ্যে মধ্য মেডিয়েস্টিনামে মানুষের হৃৎপিণ্ডে অবস্থান করে। তো এবার আসি, অন্যান্য মাছের মতো রুই মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ। তার মানে সমগ্র মাছের হৃৎপিণ্ড হচ্ছে 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে মাছের পর কি আছে? উভচর আছে, তারপর পাখি আছে, তারপর সরীসৃপ আছে, পাখি আছে, স্তন্যপায়ী আছে। এবং আমরা জানি মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ, উভচরের হচ্ছে 3 প্রকোষ্ঠ, এবং বাকি সবার হচ্ছে 4 প্রকোষ্ঠ। এবং প্রথম যার 4 প্রকোষ্ঠ তার আবার অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ, এটা আমরা জানি। তাহলে আমাদের যে হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ, এর মধ্যে উপরেরটা হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ, এবং নিচেরটা কিন্তু নিলয়। আর এদের যেহেতু 2 প্রকোষ্ঠ, তাহলে একটা অলিন্দ একটা নিলয়। এখন কোনটা অলিন্দ কোনটা নিলয় সেটা আমরা পরে আসছি, বাট এখানে যেটা বলা হয়েছে, মনে করি এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ। আচ্ছা, একটা অলিন্দ একটা নিলয়, কোনটা আমরা পরে বলবো। এছাড়াও যেটা বলা আছে যে এদের একটা উপপ্রকোষ্ঠ থাকে।
এই উপপ্রকোষ্ঠটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। তো খেয়াল করো কেন একে সাইনাস ভেনোসাস বলা হলো। সাইনাস কথাটার অর্থ হচ্ছে প্রকোষ্ঠ, ওকে, এবং ভেনোসাস, এই যে ভেনো থেকে এসেছে, ভেনো ভেনো কথাটা এসেছে ভেইন থেকে। ভেইন কথাটার অর্থ হচ্ছে শিরা, এবং আমরা জানি যে শিরার নর্মাল কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করা। এবং তোমরা একটু পরেই দেখবা যে রুই মাছের হৃৎপিণ্ডের এই দুটো প্রকোষ্ঠ এবং উপপ্রকোষ্ঠ প্রত্যেকটাতেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। যেহেতু এদের আলাদা একটা নাম আছেই অলিন্দ নিলয়, তাহলে এর নাম তখন দেওয়া হলো শিরাযুক্ত প্রকোষ্ঠ, অর্থাৎ শিরার মতো প্রকোষ্ঠ, যে প্রকোষ্ঠটা শিরার মতো কাজ করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বহন করে। তো সাইনাস ভেনোসাস বলা আছে প্রাচীর পাতলা, কারণ কি এটা সাইনাস ভেনোসাস, এখান থেকে রক্ত শিরা থেকে রক্ত অ্যাকচুয়ালি নিবে। তো খেয়াল করো যেহেতু ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, তাহলে শিরার মধ্যে কি রক্ত থাকবে? কার্বন ডাইঅক্সাইড। এবং সেটাই কিন্তু আছে যে শিরা থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অ্যাট্রিয়ামে প্রবেশ করে। অ্যাট্রিয়ামে প্রবেশ করে কথাটার অর্থ হচ্ছে প্রথমে শিরা থেকে কার্বন ডাইঅক্সাইড রক্ত সাইনাস ভেনোসাসে আসে, ওকে, এরপর সাইনাস ভেনোসাস থেকে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা কোথায় যায়? অ্যাট্রিয়ামে যায়, এবং তারপর কিন্তু এটা কোথায় যায়? ভেন্ট্রিকলে যায়। তো যেহেতু সাইনাস ভেনোসাস থেকে রক্ত অ্যাট্রিয়ামে যেতে হচ্ছে, এখানে কাজ একটু কম করতে হবে, সো সংকোচন প্রসারণও কম হতে হবে, তাই এর প্রাচীরটা অত বেশি পুরু না, সো এর প্রাচীর হচ্ছে পাতলা। তাহলে আমরা হৃৎপিণ্ডের যে দুটি প্রকোষ্ঠ আর উপপ্রকোষ্ঠ আছে, প্রথমে আমরা উপপ্রকোষ্ঠ নিয়ে জানলাম, এরপর আমরা এই অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল নিয়ে পরবর্তী স্লাইডে জানবো। রুই মাছের অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল থেকে এখানে যে কথাগুলো আছে সেটা যদি তোমরা একটু চিত্রের দিকে তাকাও, মনে করি এটা হচ্ছে রুই মাছ, অনেক বড় একটা রুই মাছ, এই হচ্ছে রুই মাছের মাথা, ওকে, যাই হোক। তো এই রুই মাছের এই জায়গায় মনে করি একটা প্রকোষ্ঠ আছে, এর নাম হচ্ছে ভেন্ট্রিকল, এবং তার নিচেই থাকে অ্যাট্রিয়াম, এবং তার নিচে থাকে সাইনাস ভেনোসাস। তাহলে এটা সাইনাস ভেনোসাস, এটা অ্যাট্রিয়াম, এবং এটা ভেন্ট্রিকল। আমরা সাইনাস ভেনোসাস পড়ে এসেছি, এবার আসি অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। তাহলে দেখো অ্যাট্রিয়াম থেকেও রক্ত কোথায় যাবে? ভেন্ট্রিকলে যাবে। তাহলে অ্যাট্রিয়ামকেও কম পরিশ্রম করতে হবে, তাহলে এর প্রাচীরটাও কি হবে? পাতলা হবে। এবং এখানে যেটা বলা আছে যে অ্যাট্রিয়ামটা একদিকে সাইনাস ভেনোসাসের সাথে যুক্ত এবং অন্যদিকে ভেন্ট্রিকলের সাথে যুক্ত। এখন এখানে একটা ছিদ্র পথের কথা বলা আছে। এক্ষেত্রে আমি যে কথাটা বলি তোমরা খেয়াল করো তো, সাইনাস ভেনোসাস থেকে রক্ত যখন অ্যাট্রিয়ামে যাবে, এখান থেকে কি রক্তটা নিচে আসতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু আসা কি উচিত হবে? হবে না। এ কারণেই সৃষ্টিকর্তা এখানে একটা কপার টিকা দিয়েছেন। যেহেতু এই কপার টিকাটা সাইনাস ভেনোসাস আর অ্যাট্রিয়ামের মাঝে, তাহলে নামটা কি হবে? অ্যাট্রিও সাইনাল কপার টিকা না সাইনো অ্যাট্রিয়াল? এটা ডিপেন্ড করে যে রক্ত কোথা থেকে কোথা যায় তার উপর। যেহেতু সাইনাস থেকেই অ্যাট্রিয়ামে যায়, তাহলে এখানে যে কপার টিকাটা এর নাম হবে সাইনো অ্যাট্রিয়াল কপার টিকা। তাহলে এখানে যে ছিদ্রটার নাম হবে সাইনো অ্যাট্রিয়াল ছিদ্র। সিমিলারলি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে রক্ত যায় যাতে বিপরীত দিকে না আসে, সেক্ষেত্রে এখানেও একটা কপাটিকা থাকবে, তাহলে এর নাম কি হবে? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা। তাহলে এখানে যে ছিদ্র আছে সেই ছিদ্রটার কথাই কিন্তু এখানে বলা আছে যে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ছিদ্র পথে এটা ভেন্ট্রিকলে যাবে। এবার খেয়াল করো তো ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে, এখন কিন্তু আমি কিছু আঁকি নাই এখানে, তাহলে যেখানে যাবে বা এর নামটা যা হবে তার উপর ভিত্তি করে এখানেও একটা কপাটিকা থাকবে। তাহলে রুই মাছে কয়টা কপাটিকা হচ্ছে? 3টি কপাটিকা হচ্ছে, সাইনোঅ্যাট্রিয়াল, অ্যাট্রিওভেন্ট্রিকুলার, আর একটা ভেন্ট্রিকুলো সামথিং, বাট কি সেটা আমরা একটু পর দেখি। তো চলো ভেন্ট্রিকল, তাহলে এই তিনটাই যেহেতু হৃৎপিণ্ডের অংশ, তাহলে হৃৎপিণ্ডের শেষ প্রকোষ্ঠ কোনটা? ভেন্ট্রিকল। এখন মনে হচ্ছে কেন ভাইয়া এটা সর্বশেষ, এটাই তো প্রথমে আঁকা দেখছি। না বাবা, যেহেতু রক্ত প্রথমে এখানে আসে তাহলে এটা প্রথম প্রকোষ্ঠ, এটা তারপর সবার শেষে রক্ত এই প্রকোষ্ঠে আসে, তাই কিন্তু এর নাম হয়েছে সর্বশেষ প্রকোষ্ঠ। এবার আসি, এখানে একটা কথা বলা আছে যে এদের
কোনাস আর্টারিওসাস নাই, সরি, এখানে পেরিকার্ডিয়াল হবে না, এখানে হবে কোনাস আর্টারিওসাস। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এখানে দেওয়ার কোনো দরকার ছিল না, বা তোমাদের বইও দেওয়ার দরকার ছিল না। ক্লাস 9-10-এ যারা ব্যাং পড়েছে, আমরা আগে ক্লাস 9-10-এ আমাদের সময় ব্যাং ছিল, বাট এখনকার 9-10-এর বইয়ে কিন্তু হিউম্যান বডি আলোচনা করা আছে। তো সেখানে যখন ব্যাঙ্গের হৃৎপিণ্ড পড়া হয়, তখন ব্যাঙ্গে কিন্তু বালবাস আর্টারিওসাসও ছিল, কোনাস আর্টারিওসাসও ছিল। তো সেটাই এখানে বলেছে যে ওই যে তোমরা ব্যাং পড়ে আসছো, ব্যাঙ্গে যে কোনাস আর্টারিওসাস ছিল সেটা কিন্তু রুই মাছে নাই। অ্যাকচুয়ালি এটা কি, আর্টারিওসাস মানে তো ধমনী বোঝাচ্ছে, কোনাস মানে কোনাকার একটা ধমনী, কোনাকার একটা অংশ ব্যাঙ্গে ছিল, সেটা এখানে নাই, বরং এর পরিবর্তে একটা বাল্বের মতো অংশ আছে, সেটা আমরা দেখছি। তো চলো এখান থেকে আমি একটা কথা বলে রাখি এখন, যেহেতু আমার একটা কপাটিকা বাদ আছে। দেখো ভাই, আমার হৃৎপিণ্ডের কথা চিন্তা করো তো। আমার হৃৎপিণ্ড থেকে সারা দেহে, মনে করো এটা একটা আমার গোল হৃৎপিণ্ড, হ্যাঁ, আমরা জানি যে এই দুইটা নিলয়, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তো অক্সিজেন হওয়ার জন্য ফুসফুসে যায়, এটাও ধমনী। আর এখান থেকে কিন্তু সারা দেহে রক্ত যায়। সো একে আমরা কি বলি, শুধু ধমনী বলি না মহাধমনী বলি? অবশ্যই আমরা মহাধমনী বলি। এবং খেয়াল করো, অ্যাওর্টা কথাটার অর্থ কিন্তু মহাধমনী, হ্যাঁ। আর আর্টারি মানে হচ্ছে ধমনী, এবং আর্টারিওল মানে হচ্ছে ছোট ধমনী। তার মানে আমরা এখন যেটা বুঝলাম যে হৃৎপিণ্ড থেকে যে ধমনীটা বের হবে সেটা ডেফিনেটলি মহাধমনী বা বড় ধমনী। ওকে, এরপর ছোট 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 হবে। তাহলে এটা যদি হৃৎপিণ্ড হয় রুই মাছের, এখান থেকে যে ধমনীটা এখন বের হবে সেটা নিশ্চয়ই মহাধমনী। তাহলে একে আমরা অবশ্যই কি বলবো, অ্যাওর্টা বলবো। এখন এই অ্যাওর্টাটার নাম কি? যেহেতু এই অ্যাওর্টাটা সামনের দিকে যাচ্ছে, গ্রিক ভাষায় ভেন্ট্রাল কথাটার অর্থ হচ্ছে সামনে, তাই এই অ্যাওর্টাটাকে বলা হয় ভেন্ট্রাল অ্যাওর্টা। অনেক টিচার আবার এভাবে মনে রাখান বাচ্চাদেরকে যে যেহেতু ভেন্ট্রিকল থেকে বের হয়েছে তাই এর নাম হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, বাট অ্যাকচুয়ালি মনে রাখার জন্য ভালো, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ব্যাপারটা হচ্ছে যেহেতু মহাধমনীটা সামনে যাচ্ছে তাই এর নাম ভেন্ট্রাল অ্যাওর্টা। তাহলে দেখো তো, এই পুরোটাই যদি ভেন্ট্রাল অ্যাওর্টা হয়ে থাকে, তাহলে এই যে অংশটুকু 60 ওয়াটের বাল্বের মতো লাগতেছে না, এই যে বাল্ব, হ্যাঁ, তাহলে এটা ভেন্ট্রাল অ্যাওর্টা, এর গোড়া এটা, আর এর গোড়াটাই কিন্তু দেখো বাল্বের মতো, একেই বলা হচ্ছে বালবাস আর্টারিওসাস। তাহলে খেয়াল করো তো, ভেন্ট্রিকল থেকে রক্ত কোথায় যাবে? বালবাস আর্টারিওসাসে যাবে। তাহলে এখানে যে কপাটিকা থাকবে তার নাম কি হওয়া উচিত? ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। ওকে, তাহলে দেখো টোটালি আমরা কি কি জানলাম, যে রুই মাছের হৃৎপিণ্ডে উপপ্রকোষ্ঠ হচ্ছে একটি, প্রকোষ্ঠ হচ্ছে দুইটি, এবং কপাটিকা হচ্ছে তিনটি। এটাই আমাদের ভালো করে মনে রাখতে হবে। একটু আগেই আমরা বালবাস আর্টারিওসাস নিয়ে কথা বললাম, তাই না? এই যে বালবাস আর্টারিওসাস, তাহলে দেখো ভাই, যেটা ইম্পর্টেন্ট, এটা হৃৎপিণ্ডের কোনো অংশ নয়। কেনই বা এটা হৃৎপিণ্ডের অংশ হতে যাবে? হৃৎপিণ্ডের তো লাস্ট অংশই হচ্ছে ভেন্ট্রিকল। ও হ্যাঁ, আরেকটা কথা বলি, দেখো ভেন্ট্রিকল থেকেই কিন্তু সারা দেহে রক্ত, আই মিন রুই মাছের সারা দেহে রক্ত যাচ্ছে। তাহলে এই ভেন্ট্রিকলকে বেশি পাম্প করতে হবে। তাহলে কার প্রাচীর সবচেয়ে বেশি পুরু? ভেন্ট্রিকলের প্রাচীর। মানুষের বেলায়ও ভেন্ট্রিকলের প্রাচীর সবচেয়ে পুরু, এবং বামটার ডানের চেয়ে 3 গুণ পুরু, যেটা আমরা হিউম্যান বডিতে আবার ভালো করে পড়বো। আমরা এখন রুই মাছের ধমনীতন্ত্র নিয়ে আলোচনা করব। তো এখানে বলা আছে যে রুই মাছের ধমনীতন্ত্র প্রধানত অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে গঠিত। তো আমরা এটাই বোঝার চেষ্টা করব যে এই কথাগুলোর অর্থ কি, অন্তর্বাহী কি, বহির্বাহী কি, ব্রাঙ্কিয়াল কি। চিত্রটার দিকে যদি একটু ভালো করে খেয়াল করো, আমরা জানি যে রুই মাছের পুরো হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকে, এবং এ কারণেই কিন্তু এদের হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড। কারণ কি, ওই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা যেহেতু শিরার কাজ, আর এদের হৃৎপিণ্ড যেহেতু কার্বন ডাইঅক্সাইড পরিবহন করছে বা বহন করছে, অর্থাৎ শিরার মতো কাজ করতেছে, তাই এদেরকে বলা হয় শিরা হৃৎপিণ্ড। আচ্ছা, তো হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা তৈরি হয়েছে, এটা আমরা জানি। তাহলে ভেন্ট্রাল অ্যাওর্টার মধ্যে কি রক্ত থাকার কথা, কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন? ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা তো জানি যে হৃৎপিণ্ড রক্ত পাম্প করে সারা দেহে ছড়িয়ে দেয়, কিন্তু খেয়াল করো তো, সারা দেহে কি রক্ত ছড়িয়ে দেয়?
ভালো রক্ত না খারাপ রক্ত কি দরকার সারা দেহের? অবশ্যই ভালো রক্ত দরকার, কিন্তু এর হৃৎপিণ্ডে তো খারাপ অর্থাৎ দূষিত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে। তাহলে সারা দেহে ভালো রক্ত যেতে গেলে আগে তো এই খারাপটাকে ভালো করতে হবে। আর এই কাজটা কে করে? মানুষের বেলায় ফুসফুস করে। এবং আমরা জানি যে রুই মাছের ফুসফুসের মতো কাজ করে যে অঙ্গ, সেটা হচ্ছে ফুলকা। এবং এদের টোটাল 4 জোড়া ফুলকা থাকে। এবং তোমরা মনে রাখতে পারো, এই ফুলকারই একটা অপর নাম হচ্ছে ব্রাঙ্ক। ফুলকাকে কি বলে ডাকা হয়? ব্রাঙ্ক বলে ডাকা হয়। তাহলে খেয়াল করো, এই যে ভেন্ট্রাল আওর্টা, এটা হচ্ছে মহাধমনী। এবার তাকে কোথায় যেতে হবে? অবশ্যই ফুলকায় যেতে হবে। কত জোড়ায় ফুলকায়? 4 জোড়া ফুলকায়। তাহলে কত জোড়া ধমনী যাবে? 4 জোড়া ধমনী। তাহলে ধমনীর নাম কি হবে? যেহেতু তারা ফুলকায় যাচ্ছে, বাংলা হলে হয়তো ফুলকাল ধমনী, বাট যেহেতু তারা ফুলকায় যাচ্ছে, এবং এগুলো যেহেতু আমরা গ্রিক ভাষায় বিজ্ঞানীরা নামকরণ করেছেন, সো ব্রাঙ্ক থেকেই নামটা হয়েছে ব্রাঙ্কিয়াল ধমনী। ওকে, তাহলে ফুলকায় যাচ্ছে ব্রাঙ্কিয়াল ধমনী। আবার যেহেতু যাচ্ছে অন্তর্বাহী, অর্থাৎ অন্তর দিকে বাহিত হচ্ছে, তাই কিন্তু এই ধমনীগুলোর নাম হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এরপর কি হয়? এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এই রক্তকে অক্সিজেন যুক্ত রক্তে পরিণত করে ফুলকা। কিভাবে করে সেটা শ্বসনতন্ত্রে আমরা জানবো। এবং এই অক্সিজেন যুক্ত রক্ত এরপর আরো 4 জোড়া ধমনীর মাধ্যমে বের হয়ে আসে। এরাও যেহেতু ফুলকা থেকে বের হয়ে আসে, তাহলে এদের নামও কি হবে? ব্রাঙ্কিয়াল ধমনী। আর যেহেতু এরা বের হয়ে আসে, তাই এদেরকে বলা হয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয় জোড়া? 4 জোড়া। কেন? ফুলকা 4 জোড়া। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কয় জোড়া? 4 জোড়া। কেন? বিকজ ব্রাঙ্ক তো 4 জোড়া। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কি? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এরা সবাই অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। এর মধ্যে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এবং এটা হচ্ছে চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এবার অক্সিজেন তো হলো, তাহলে এবার কি? সারা দেহে রক্ত পাঠাতে হবে। কিন্তু ধমনী তো ছোট আর মহাধমনী বড়, এবং একটা বড় জিনিস থেকে যখন একটা ফ্লো বা কিছু বের হয়ে যাবে, তখন খুব দ্রুত বা সহজেই সারা দেহে ছড়াতে পারবেন। এ কারণেই ছোট ধমনীগুলো মিলিয়ে আবার একটা বড় ধমনী হয়। চিত্রে খেয়াল করো, প্রথম আর দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কিন্তু সরাসরি এই মহাধমনীতে যুক্ত হয়েছে। দেখো, অ্যাওর্টা মানে মহাধমনী, কিন্তু এই মহাধমনীটা কোথায়? পাশে। কেননা এইটা যদি সামনে হয়, তাহলে এর পাশে এটা না? হ্যাঁ, আমরা জানি ল্যাটেরাল মানে পাশে, তাই একে বলা হয় ল্যাটেরাল অ্যাওর্টা। একে কি বলা হয়? তো পরীক্ষা আসতে পারে যে ল্যাটেরাল অ্যাওর্টা কে তৈরি করে? আনসার হবে প্রথম দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ওকে, বাট 3-4 কেন না? দেখো, 3 আর 4 ল্যাটেরালে প্রবেশের আগেই কিন্তু ওরা মিলিত হয়েছে, তাই আলাদা করে আমরা 3-4 কে দিব না, যেটা আজমল স্যারের বইয়ে লেখা আছে। সো যদি কখনো এটা আসে, আমরা প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী টাই আনসার করব। এরপরে দেখো, এটা ল্যাটেরাল, এটাও ল্যাটেরাল, তাহলে দুই দিকে দুটো কি আছে? ল্যাটেরাল আউটা। এরা এবার দেখো মিলিত হয়ে পেছনে যাচ্ছে, তাহলে এটাও কিন্তু মহাধমনী। সো দিস ইজ অলসো কল্ড অ্যাওর্টা, কিন্তু এটা পিছনে যাচ্ছে, এবং ডরসাল মানে কি? পিছনে বা পৃষ্ঠে, তো এর নাম হচ্ছে ডরসাল অ্যাওর্টা। তাহলে দেখো, রুই মাছের টোটাল কয়টা অ্যাওর্টা হলো? 3টি অ্যাওর্টা। একটা হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা, পাশে ল্যাটেরাল, পিছনে ডরসাল। এর মধ্যে ভেন্ট্রালটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, আর এই দুইটা কি রক্ত বহন করে? অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। এবার এখান থেকে এই মহাধমনী গুলো থেকেই সারা দেহে রুই মাছের রক্ত প্রবেশ করবে। কিন্তু দেখো তো, ফুলকা মানে কি? কান বরাবর। রুই মাছের কানের উপরেও কি আছে? চোখ আছে, তার উপরে মাথা আছে। তো আগে তো চোখ মাথায় রক্ত দিতে হবে। আমরা জানি অপ মানে কি? চোখ, তাই না? অপথ্যালমোলজি মানে চক্ষু বিদ্যা। তাহলে চোখে যে ধমনীটা যায় সেটা হচ্ছে অপথ্যালমিক ধমনী। আর ক্যারোটিড ধমনী, যেটা অনেকেই এভাবে মনে রাখায় যে করোটিতে যে ধমনী যায়, যদিও ক্যারোটিড কথাটার অর্থ হচ্ছে অন্য। যাই হোক, তো করোটি অর্থাৎ মস্তিষ্কে যে ধমনী যায় তার নাম ক্যারোটিড ধমনী। তো চিত্রেই দেখো যে প্রশ্ন হতে পারে যে ক্যারোটিড ধমনী কার শাখা? চিত্রে তো বোঝাই যাচ্ছে ল্যাটেরাল অ্যাওর্টা থেকেই কিন্তু এটা উঠেছে, তাহলে এটা কার শাখা?
ল্যাটেরাল আওর্টার শাখা। এবং এখানে একটা কথা মনে রাখতে হয়, সার্কিউলাস সেফালিকাস, কথাটা আমি আবার খেয়াল করো, সার্কিউলাস সেফালিকাস, এর একটা বাংলা হচ্ছে ধমনী বলয়। কাকে বলা হয়? দেখো ভাই, সার্কেল মানে চক্রাকার, তাহলে এই পুরো ছবিটাতে কে চক্রাকার? ল্যাটেরাল আওর্টা চক্রাকার, ওকে। আচ্ছা, সেফালো কথাটার অর্থ হচ্ছে মাথা, তাহলে বলো তো এখানে মাথায় যায় কোন ধমনী? ক্যারোটিড, তাহলে তো হলোই, ক্যারোটিড সেফালোতে যায়, সেখান থেকে সেফালিকাস। আবার আবার ল্যাটেরাল আওর্টা সার্কেলের মতো, তাহলে এটা সার্কিউলাস। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই সার্কিউলাস সেফালিকাস? সার্কিউলাস কথাটা এসেছে ল্যাটেরাল থেকে, সেফালিকাস সেফালোতে যায় ক্যারোটিড, তার মানে এই দুইটোকে একত্রে আমরা কি বলতে পারি? সার্কিউলাস সেফালিকাস বা ধমনী বলয় বলতে পারি। এখন রইল কি, মাথার দিক তো শেষ, এবার এই রুই মাছের বক্ষ থেকে শুরু করে লেজ পর্যন্ত যে অংশ আছে ডরসাল আওর্টা থেকে, সেই ধমনীগুলো বিভিন্ন অংশে যায়। যেমন সিলিয়াক ধমনী, আমরা জানি যে সিলিয়াক ধমনী মানুষের বেলায় কোথায় যায়? যকৃত, পাকস্থলীতে যায়। অর্থাৎ পাকস্থলী যেহেতু অন্ত্র, তাহলে যদি বলে অন্ত্রে কোন ধমনী যায়, তাকে বলা হবে একসাথে সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। দেখো ঘাসফড়িঙ্গ মেসেন্টেরন ছিল, এটা অন্ত্রই বোঝায়। এছাড়া যদি লেজে যায়, একে আমরা বলবো কডাল ধমনী। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কডাল ধমনী কোথায় রক্ত নিয়ে যায়? লেজে। এবার যদি বলে বৃক্কে কোন ধমনী যায়, তাহলে হবে রেনাল ধমনী, বিকজ রেনো কথাটার অর্থই কি? বৃক্ক। তো এই হচ্ছে টোটাল ধমনীতন্ত্র। আমরা আগের স্লাইডে অনেকক্ষণ ধরে যে কথাগুলো বলেছি, পরবর্তী কয়েকটা স্লাইডে এই কথাগুলোই আছে। জাস্ট আমি একবার দ্রুত বলে যাব, তোমরা পজ করে এটা দেখে নিবা। খেয়াল করো, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, পরীক্ষার জন্য কি আসবে? কয় জোড়া? 4 জোড়া। কি রক্ত বহন করে? কার্বন ডাইঅক্সাইড। এনাফ, আর কিছুই জানতে হবে না। এবার আসি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সমূহ, এবং আমরা জানি যে এরাও কি 4 জোড়া, এদের সংখ্যাও 4 জোড়া। এবং খেয়াল করো, প্রতি পাশের প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এরাই কিন্তু ল্যাটেরাল আওর্টা গঠন করে, যেটা আমি বলেছিলাম যে ল্যাটেরাল আওর্টা গঠন করে কারা। আর তৃতীয় চতুর্থ কি হয়? এরা ল্যাটেরাল আওর্টা উন্মুক্ত হওয়ার আগে একত্রে মিলিত হয়, তাই না? আমরা এটা বলেছিলাম। এবার দেখো এখানে যেটা লেখা আছে, দুই পাশের ল্যাটেরাল আওর্টা ও ক্যারোটিড ধমনী মিলে একটা ধমনী বলয় সৃষ্টি করে, এর নাম সার্কিউলাস সেফালিকাস। তাহলে আমরা এটাও জেনেছি। এবং ল্যাটেরাল আওর্টা পশ্চাতে যখন একত্রিত হয়, তখন যে আওর্টা হয় তার নাম হচ্ছে ডরসাল আওর্টা। এই কথাগুলো আমরা অলরেডি বলেই ফেলছি, এখন তোমরা জাস্ট আরেকবার এখান থেকে দেখে নিতে পারো। এবারে সেই ডরসাল আওর্টা, এবং আমরা বলেছিলাম যে ডরসাল আওর্টা এটা হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী, এবং এখান থেকে বিভিন্ন ধমনী তৈরি হয় এবং এরা নির্দিষ্ট কিছু অঞ্চলে যায়। যেমন সাবক্লেভিয়ান ধমনী, সাব কথাটার অর্থ কি? নিচে, আর ক্লাভিয়ান মানে ক্লাভিকল। তোমরা জানো নিশ্চয়ই তোমার ক্লাভিকল কোনটা, তাহলে তোমার এই ক্লাভিকলের নিচে কি বলতো? বক্ষ। তাহলে বক্ষে দিকে বিস্তৃত হয় যে ধমনী, সেটাই হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী। দেখো সিলিয়াকো মেসেন্টারিক, মেসেন্টেরন নামেই দেখো এন্টেরন আছে, মানে অন্ত্র। সো অন্ত্র পাকস্থলী রিলেটেড যে অংশগুলো, অর্থাৎ পরিপাক তন্ত্রে যায় সিলিয়াকো মেসেন্টারিক ধমনী। প্যারাইটাল ধমনী তাহলে কোথায় রক্ত সরবরাহ করে? প্যারাইটাল কথাটার অর্থই আমরা জানি বাহিরে, অর্থাৎ প্রাচীরে। সো পথে প্যারাইটাল, পথে প্রাচীরে, এভাবে মনে রাখতে পারো। রেনাল কথাটার অর্থ বৃক্কে। ইলিয়াক তোমরা পড়েছো, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, এগুলো শ্রোণীচক্রের যে হাড়, হিব্বন তৈরি করে, তো সেটা দিয়েই তোমরা মনে রাখতে পারো। সো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্ডাল ধমনী। কর্ডাল কথাটার অর্থই হচ্ছে লেজ, অর্থাৎ পুচ্ছ বা লেজে রক্ত সরবরাহ করে কোন ধমনী? সেটা হচ্ছে কর্ডাল ধমনী। এবার আসি শিরাতন্ত্র। তোমরা জানো যে রক্ত সংবহন তন্ত্রকে 4টা ভাগে আমরা ভাগ করেছিলাম। এর মধ্যে আমরা রক্ত পড়েছি, হৃৎপিণ্ড পড়েছি, আমরা ধমনী তন্ত্র পড়েছি। সো এখন আমরা যেটা পড়বো লাস্ট রক্ত সংবহন তন্ত্র থেকে, সেটা হচ্ছে শিরাতন্ত্র। তুলনামূলক কম ইম্পর্টেন্ট, বাট যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে, যেহেতু শিরাতন্ত্র, তাহলে অবশ্যই কতগুলো শিরা নিয়ে গঠিত, এবং পোর্টাল তন্ত্র, আমাদেরও হেপাটিক পোর্টাল তন্ত্র আছে। সো আমরা দেখবো যে এদের কি পোর্টাল তন্ত্র আছে। তো খেয়াল করো, এখানে বলা আছে একটা শিরার নাম অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা। অ্যান্টেরিয়র কথাটার অর্থ হচ্ছে সম্মুখ। তো যেহেতু অ্যান্টেরিয়র আছে, তাহলে নিশ্চয়ই পোস্টেরিয়র কার্ডিনাল শিরাও আছে। পোস্টেরিয়র কথাটির অর্থ হচ্ছে
পিছন, এই টার্মগুলো মাঝে মধ্যে জানতে হয়। অনেক আগে একবার প্রশ্ন এসেছিল যে পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থি থেকে কি হরমোন ক্ষরিত হয়, তো একটু ইংরেজিতে এসেছিল, পশ্চাৎ পিটুইটারির অপর নামই পোস্টেরিয়র। তো যাই হোক, এখানে একটা জিনিস খেয়াল করো, হৃৎপিণ্ডের তো দুইটা প্রকোষ্ঠ, তাই না? তোমরা জানো, এবং তোমাদের মনে আছে একটা উপপ্রকোষ্ঠ ছিল সাইনাস ভেনোসাস। তো এই সাইনাস ভেনোসাস থেকে আমি এরকম একটা দুইটা নালী বের করে দিলাম। এই নালী দুটোকে কি বলা হয়? মনে করো এটা ডান পাশের নালী আর এটা হচ্ছে বাম পাশের নালী। আমরা জানি ডাক্ট মানে নালী, এই ডাক্ট থেকে এসেছে ডাক্টাস আর কুভিয়েরি বিজ্ঞানীর নাম। সো ডাক্টাস কুভিয়েরি হচ্ছে কুবেরের নালী, যেটা দুইটা থাকে, এবং এই নালী দিয়েই কিন্তু মূলত সাইনাস ভেনোসাসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করত। এবং রুই মাছের সমগ্র শিরা আলটিমেটলি এই ডাক্টাস কুভিয়েরিতে এসেই মিলিত হয়। ডান পাশের গুলো ডান ডাক্টাস কুভিয়েরিতে এবং বাম পাশের গুলো বাম ডাক্টাস কুভিয়েরিতে। এখন শিরার কালার যেহেতু ব্লু হয়, তো খেয়াল করো আমি ব্লু দিয়েই আঁকি। মনে করো এটা একটা শিরা, খেয়াল করো এটা একটা শিরা। দেখো আমরা এখানে এক জোড়া, মানে এটা একটা, এটা একটা এক জোড়া, নিচে এক জোড়া। দেখো এটা যদি কার্ডিয়া হয়, তাহলে এই দুটো শিরা কার্ডিয়ার সামনে থেকে আসতেছে, তাই এদেরকে আমরা কি বলতে পারি? সম্মুখ কার্ডিনাল শিরা। আর সেটারই কিন্তু ইংরেজি হচ্ছে অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা। ওকে, তাহলে নিচ থেকে যে দুইটা শিরা আসতেছে তাকে আমরা কি বলবো? পশ্চাৎ কার্ডিনাল শিরা। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরা কোত্থেকে রক্ত নিয়ে আসবে? অ্যান্টেরিয়র সামনে, তাহলে রুই মাছের হার্ট বুকের মাঝখানে, তো এর সামনে কি আছে? ওই যে মাথার দিকে, অর্থাৎ চোখ, নাসা অঞ্চল, হাইয়েড, সেখান থেকে সে রক্ত সংগ্রহ করে নিয়ে আসবে। আর এরা কোত্থেকে নিয়ে আসবে সেটা আমরা পরের স্লাইডেই দেখবো। খেয়াল করো, আমরা আগের স্লাইডেই বলেছিলাম যে পোস্টেরিয়র কার্ডিনাল শিরাও আছে, সেটাই কিন্তু এখানে। তাহলে অ্যান্টেরিয়র কার্ডিনাল শিরার সংখ্যা হচ্ছে এক জোড়া, এবং আমরা মনে রাখবো যে পোস্টেরিয়র কার্ডিনাল শিরার সংখ্যা এক জোড়া। এছাড়াও এই জাস্ট নামটাই মনে রাখতে হবে যে ইনফিরিয়র জুগুলার শিরা রুই মাছে থাকে, এর সংখ্যাও এক জোড়া। এবং দেখো রেনাল পোর্টাল তন্ত্র, আমার কাছে মনে হয় এত বেশি ডিটেলস অ্যাডমিশনের জানার দরকার নাই। শুধু একটা কথা আমরা এখানে খুব ভালো করে মনে রাখবো, মানুষের বেলায় কিন্তু শুধু হেপাটিক পোর্টাল তন্ত্র ছিল, কিন্তু রুই মাছের বেলায় হেপাটিক পোর্টাল তন্ত্র তো আছেই, এছাড়াও এদের রেনাল পোর্টাল তন্ত্র আছে। পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুই মাছ থেকে শিরার মধ্য থেকে এই কথাটি, এবং এটা মনে রাখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। এছাড়াও রুই মাছের আর যে শিরা আছে এর মধ্যে একটা হচ্ছে হেপাটিক শিরা এবং সাবক্লেভিয়ান শিরা। হেপাটিক পোর্টাল তন্ত্রের কথা আমরা আগের স্লাইডেই বলে ফেলেছি। তাহলে শিরাতন্ত্র থেকে আমাদের শুধু নামগুলো জানতে হবে, সংখ্যা জানতে হবে। আর যেটা বেশি করে মনে রাখতে হবে যে মানুষের বেলায় হেপাটিক পোর্টাল তন্ত্র আছে, কিন্তু রুই মাছে হেপাটিক তো আছেই, সাথে রেনাল পোর্টাল তন্ত্রটাও আছে।